নির্বাচন আসলে খুন হবে, নির্বাচন আসলে ভাঙচুর হবে। এই ধরনের ভাবনাটাই প্রবলেমেটিক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ডেইলি ক্যাম্পাসের আজকের এই আড্ডায়। আপনাদের সকলের সঙ্গে রয়েছি আমি রামিসা আঞ্জুম, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে যারা স্ক্রিনে চোখ রাখছেন তাদের সাথে আজকের অনুষ্ঠানে যিনি আমার অতিথি, তাকে পরিচয় করিয়ে দেবার কোনোই দরকার নেই। তিনি আমাদের বাংলাদেশের সকলের কাছে বর্তমানে অতি জনপ্রিয় একটি মুখ এবং বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে অতি সক্রিয়, আলোচিত এবং অবশ্যই সমালোচিত একটি মুখ। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় ফাতিমা তাসনিম ঝুমা। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। গত কয়েকদিন ধরে আপনার এই যে আড্ডা দেওয়ার যে একটা পরিকল্পনা আপনার সাথে, আমি ভাবছিলাম গত কয়েকদিন ধরে যে আসলে কী প্রশ্ন করা যায়। গত কয়েকদিন ধরে আমার মধ্যে একটা চিন্তা ভাবনাই ছিল। তো প্রথমেই করতে চাই যে এই যে আপনার আগের ফাতিমা তাসনিম ঝুমা এবং বর্তমানে ডাকসুর যে নেত্রী ঝুমা, এই দুইয়ের মধ্যে আসলে কী পার্থক্য পরিলক্ষিত হয়? আগে আমার সেভাবে ধরুন দায়িত্বশীলতার যে জায়গা সেটার একটা আলাদা জায়গা ছিল। এখন আমার দায়িত্বশীলের জায়গা থেকে যে পরিবর্তন সেটাই আমি নিজের মধ্যে বেশি দেখতে পাই। যেমন ধরুন আগে আমি শুধুমাত্র ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ছিলাম। আমি আমার দলের যারা আছেন তাদের প্রতিনিধি ছিলাম। এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকলের প্রতিনিধি এবং সেই জায়গা থেকে নিজের মধ্যে মানে রাজনৈতিক সুলভ যে ভাব গাম্ভীর্য সেটা আনার চেষ্টা করছি। এইটুকু পরিবর্তনই বলতে পারেন, এর বেশি কিছু পরিবর্তন হয়নি আমি। এই যে আপনি আসলে বললেন যে আপনি ইনকিলাব মঞ্চের, তো এই যে ইনকিলাব মঞ্চের কাজ প্লাস ডাকসুর যে একটা দায়িত্ব এবং পাশাপাশি পড়াশোনা, এই দিনের আসলে যে সমন্বয় আপনি আসলে কিভাবে সামলাচ্ছেন? পড়াশোনার কথা না বললে মনে হয় ভালো। এটা ব্যক্তিগতভাবেই আর কি। আমি পড়াশোনা আমি মনে করি যে পড়াশোনার পাশাপাশি অন্যান্য অনেক কাজ করা উচিত। কিন্তু পড়াশোনাটা ঠিকঠাক রাখা উচিত। আমার সেই জায়গা থেকে অন্যান্য অনেক সমস্যা, মানে শুধুমাত্র যে ডাকসুর কারণে বা সংগঠনের কারণে পারছি না এরকম না। অন্যান্য আরও অনেক কারণে পড়াশোনা সেভাবে হয়তো করা হয়ে উঠছে না। তবে আমি এখনও 4th ইয়ারের স্টুডেন্ট, পড়াশোনাতে আছি। ওই যে যার যেরকম দেখতে পাওয়া যায় যে পড়াশোনা দীর্ঘস্থায়ী একটা রাজনৈতিকভাবে থাকার জন্য, বেশি দিন হলে থাকার জন্য, বেশি দিন ছাত্র রাজনীতি করার জন্য যে রিএড নেওয়া, এই ধরনের কোনো পরিকল্পনাও নেই, এই ধরনের কোনো ইচ্ছাও নেই। তো পড়াশোনা চালিয়ে নিয়ে যাচ্ছি, এর পাশাপাশি ডাকসুর দায়িত্ব। এবং স্বভাবতই যেটা হয় যে আগে হয়তো 8 ঘন্টা ঘুমাতাম, এখন 4 ঘন্টাও ঘুমাতে পারি না। অনেক কাজ থাকে আর সারাদিন তো এই মিটিং সেই মিটিং, আসলে করার কিছু নেই। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন তো 6 বছর পরে ডাকসু হয়েছে। তো এত কাজ জমে আছে এবং এত বছর পরে যেহেতু জুলাই অভ্যুত্থানের পরের ডাকসু, তো সকলের একটা প্রত্যাশার জায়গা আছে, সকলের অনেক সমস্যা, সবাই সেটা নিয়ে ডাকসুর কাছেই আসে। তো সেই সব সামলাতে আসলে অনেক বেগ পেতেই হচ্ছে আর কি বলা যায়। জি জি অবশ্যই। এই যে ছাত্র রাজনীতি নিয়ে এত কথাবার্তা হয়, অনেকে ছাত্র রাজনীতির পক্ষে এবং অনেকে দেখা যাচ্ছে ছাত্র রাজনীতির বিপক্ষে। তো এই যে ডাকসু বা ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে আসলে কী ধরনের ভূমিকা রাখছে বলে আপনি মনে করছেন? দেখুন, এই ব্যাপারটা হচ্ছে শিক্ষার্থীরাই তাদের ম্যান্ডেট নিয়ে আমাদেরকে এখানে পাঠিয়েছে। আগে আমরা যেরকম দেখতে পারতাম যে নির্দিষ্ট একটা গোষ্ঠী, তাদের হাতেই সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে রাখা হতো, বা তাদের পাওয়ার পলিটিক্সটাকে খাটিয়ে গেস্টরুম গণরুমের মতো কালচারকে এখানে একদম নর্মালাইজ করে ফেলা হয়েছে। এবং মানুষের মধ্যে এই মেন্টালিটি তৈরি করে দিয়ে হয়েছে যেহেতু তারা ক্ষমতায় আছে, এখন তাদের কাছে গেলে সব সমস্যার সমাধান হবে, তারাই সব কিছুর মানে মূল জায়গা, তারা সব ক্ষমতা তাদের হাতে, এই ধরনের একটা টেন্ডেন্সি ছিল। কিন্তু এখন যেটা হয়েছে, ধরুন যে আমাদের ডাকসুতে আমরা অনেক ডাইভার্স লোকজন আছে, আমাদের প্যানেলের হয়তো বেশি, কিন্তু তারপরেও অনেক ডাইভার্স মানুষজন আছে। সবার একটা সংমিশ্রণ হয়েছে। শিক্ষার্থীরা যাদেরকে যোগ্য মনে করেছে তাদেরকে পাঠিয়েছে। তো এখন যে পরিবর্তনটা ধরেন আমাদের মাধ্যমে কাজগুলো হচ্ছে, শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া সেই বেসিসে কাজগুলো হচ্ছে। এখন কারো কাছে শিক্ষার্থীদেরকে ধর্ণা দিতে হচ্ছে না, বরং আমাদের এই দায়বদ্ধতা চলে আসছে যে যে ইশতেহারগুলো আমরা দিয়ে এসেছি সেসব পূরণ করার দায়িত্ব আমাদের। না হলে আপনারা দেখতেই পান যে শিক্ষার্থীদের রিয়াকশনটা কেমন হয়। সেই বেসিসে আমাদের আসলে কাজ না করে উপায় নাই। তো এই যে একটা চেঞ্জ হয়েছে, আগে সবসময় শিক্ষার্থীরা ক্ষমতাসীন যে দল থাকতো, তাদের ছাত্র যে প্রতিনিধি দল যেটা থাকতো, তাদের কাছে ছোট হয়ে থাকতো। এখন আমরাই বরং শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ, তাদের কাজগুলো করে দিতে বাধ্য। এরকম একটা শিফট হয়েছে আর কি পলিটিক্যাল, আমি মনে করি।
এই যে একটা পলিটিক্যাল শিফটের কথা বলছেন, তো এখানে অনেকে অভিযোগ করছেন যে ডাকসু বর্তমানে তার যে নিজস্ব যে ধারার যে ছাত্র রাজনীতি ওটা থেকে সরে এসে আসলে ডাকসু ক্যাডার ভিত্তিক রাজনীতিতে জড়িয়ে যাচ্ছে। এই বিষয়ে আসলে আপনার মতামত কী? আমি এখন পর্যন্ত আসলে কাউকে এভাবে বলতে দেখিনি। অনেকে হয়তো এরকম বলে যে যেহেতু ডাকসুতে শিবিরের প্রতিনিধি বেশি, তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে বা এই ধরনের কথা আসে। তো এটা তো আসলে এটার কোনো সত্যতা নেই। শিবিরের রাজনীতি শিবির করছে, ডাকসুর রাজনীতি ডাকসু করছে। ডাকসু এখনো পর্যন্ত যে কাজগুলো করছে বেশিরভাগ সময়ই তাদের যে ম্যান্ডেটগুলো ছিল প্রত্যেক সম্পাদকের, তারা সেসবের উপরেই ভিত্তি করে কাজগুলো চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যে প্রত্যাশা দেখিয়েছিল বা যে প্রত্যয় ব্যক্ত করেছিল সেগুলো নিয়েই কাজ করছে। আর সমালোচনা তো থাকবেই। এই সমালোচনাগুলোকে আমরা সাদরে গ্রহণ করি। যদি মনে হয় যে হ্যাঁ, এই জায়গায় আমাদের ভুল হচ্ছে, আমরা শুধরে নিতে সবসময় রাজি আছি। জি আপু। আচ্ছা, এই যে ধরেন আপনাদের ডাকসু হলো এবং ডাকসু হওয়ার প্রায় কয়েক মাস হয়ে গিয়েছে, আপনারা ডাকসুর এই যে কার্যালয়ে আপনারা বসেছেন, এই ডাকসুর কার্যালয়ে বসার পর শিক্ষার্থীরা হল এবং ক্যাম্পাস ভিত্তিক সমস্যা নিয়ে আসলে দিনে প্রায় গড়ে কতজন শিক্ষার্থী আপনাদের কাছে আসছে, সেই বিষয়ে আসলে আপনি কতটুকু মতামত দিচ্ছেন? এটার আসলে সীমা পরিসীমা নেই। মানুষের আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তো আছেই। সবচেয়ে বেশি যেটা আমি পার্সোনালি ফেস করি সেটা হচ্ছে নারী শিক্ষার্থীদের হলের সিট সংক্রান্ত সমস্যা। এবং এটা তো সত্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ আবাসন রয়েছে, সেই মানে যে পরিমাণ শিক্ষার্থী সেই পরিমাণে আবাসন সুবিধা আসলে আমরা নিশ্চিত করতে পারিনি প্রশাসন, এবং আমরা এ ব্যাপারে প্রশাসন আমাদের কাছে পাঠায়, আমরা প্রশাসনের কাছে পাঠাই, এরকম একটা অবস্থা। এবং এর সংখ্যা আসলে গুণে শেষ করার মতো না। এর বাইরেও যে সমস্যাটা হয়, মানুষের এক্সপেকটেশন যে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও জাতীয় রাজনীতি বা অন্যান্য সমস্যায় করবে, সেই জায়গা থেকেও অনেকে প্রত্যাশা নিয়ে আসে। তবে আমাদের আপাতত যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, তাদের যে সমস্যাগুলো সেগুলো আমাদের সবসময় প্রায়োরিটি, এবং আমরা সেগুলো নিয়ে কাজ করছি। আচ্ছা, এই যে আপু আমাদের বাংলাদেশের যে একটা ইতিহাস এবং ঐতিহ্য এবং সংস্কৃতি, এই সমস্ত কিছুর উপরে আমরা যে জিনিসটাকে রাখি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তো ডাকসুতে আপনি যেই পদে লড়াই করেছেন এবং যেই পদে জয়লাভ করেছেন সেটা হচ্ছে ডাকসুর মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক। তো এই যে ডাকসু হওয়ার পর আপনি আসলে এই মুক্তিযুদ্ধ পার্টটিতে এখনও পর্যন্ত কি কি কাজ করেছেন এবং গণতান্ত্রিক যে পার্ট সেটাতে আসলে কি কি কাজ করেছেন বলে আপনি আমাদের কাছে বলতে চাচ্ছেন? আচ্ছা, এখন পর্যন্ত মোটামুটি ধরুন যে আমি আমার ডেস্কে আপনি বসে আছেন এখন। আমি আমার ডেস্কটা বুঝে পেয়েছি গতকাল, এবং গতকালকে আমি সাজিয়েছি একটু। এর আগে পর্যন্ত মানে কিছুই ঠিকঠাক ছিল না। ইভেন এই সিসি ক্যামেরা বা এখানে অন্যান্য যে কোনো কিছু, এগুলো কিছুই ছিল না। তো আমাদের এই কাজগুলো করতেই প্রায় ১.৫ মাসের বেশি সময় লেগেছে। তারপর আমরা আমাদের ডেস্কগুলো বুঝে পেয়েছি। আমাদের যে বাজেট দিয়েছি, আমি মুক্তিযুদ্ধ রিলেটেড অনেকগুলো ইশতেহার দিয়েছি, এবং সেই ইশতেহারগুলো পূরণের জন্য অনেক টাকা প্রয়োজন। যেমন ধরুন আমি বলেছি যে স্টোরি আর্কাইভ করব, এবং এটার জন্য ধরুন আমার ২৫ লক্ষ টাকা প্রয়োজন, আমাকে সেটার জন্য বাজেট দেওয়া হয়েছে ২ লক্ষ টাকা। তো সেই কাজগুলো শুরু করতেও আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তারপরেও সামনে যেহেতু আমাদের বিজয় দিবস আসছে, আমাদের বিজয়ের মাস আসছে, সেটা ঘিরে আমার অনেকগুলো প্ল্যান রয়েছে। এবং আমার সেক্টরটা এরকম যে এখানে আপনার ইন্টেলেকচুয়াল রিসার্চ বেস এরকম কাজের জায়গা বেশি। আবার ধরুন যে সাংস্কৃতিক মানে আমাদের সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক যিনি আছেন তার সাথে কোলাবোরেশনের, আমার গতকালকেও আমার গবেষণা ও প্রকাশনা সম্পাদক যিনি রয়েছেন তার সাথেও এই ব্যাপারে কথা হয়েছে। তো এই কাজগুলো সমন্বয় করে আনতে আসলে সময়ের প্রয়োজন। এবং আমি মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট এ ব্যাপারে সেন্সিবল, যে কোন কাজ করতে কতদিন সময় লাগে এটা তারা জানে। এবং আগামীকালকে আমার একটা প্রোগ্রাম রয়েছে, আজকে যেহেতু ৬ নভেম্বর, আগামী ৭ই নভেম্বর আমাদের বাংলাদেশের অন্যতম একটা বড় গণ অভ্যুত্থান হয়েছিল। ৭ই নভেম্বরে বিপ্লব ও সংহতি দিবস, যেটা বিগত ১৬ বছর ধরে আসলে পালন করতে দেওয়া হয়নি। তো নির্দিষ্ট দলের বাইরে গিয়েও এটা যে একটা বাংলাদেশের জনতা, সিপাহী জনতার যে বিশাল এক অভ্যুত্থান হয়েছিল, সেটাকে মানে জেনারেল পিপল পর্যন্ত পৌঁছে দেওয়া প্রয়োজন মনে করি। এবং তারই প্রেক্ষিতে আমাদের কালকে আলোচনা সভা রয়েছে। এর আগে আমরা হচ্ছে ৭ই অক্টোবর আমরা ধরুন যে
আগ্রাসন বিরতি দিবস পালন করেছি। গণতান্ত্রিক আন্দোলনের জায়গা থেকে জুলাই অভ্যুত্থান নিয়ে আমার অনেকগুলো প্ল্যান রয়েছে, এবং এই কাজগুলো তো আসলে ডেট ওয়াইজ বা হচ্ছে সময়ের বেসিসে করার কাজ, এবং সেগুলো আমি আমার জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সাইবার বুলিংয়ের বিপক্ষে আপনি ছিলেন সবথেকে সোচ্চার। তো এই যে ধরেন সাইবার যে বুলিং আপনার ক্ষেত্রে হয়েছে, আমরা অনেক সময় অনেক ক্ষেত্রেই দেখেছি আপনি ছবির কিছু স্ক্রিনশট দিয়ে এগুলোর প্রতিবাদ করেছেন। সেই রেশটা কি এখনও রয়েছে নাকি কিছুটা স্তীমিত হয়ে গিয়েছে? আগের মতো করে হয় না, তবে একেবারেও হয় না এটাও না। হয়, আমার কমেন্ট বক্সে, আমার যে কোনো ভিডিওতে, সব জায়গাতেই কমেন্টগুলো দেখতে পাওয়া যায়, এবং মনে হয় প্যাটার্নটাও একটু ভিন্ন হয়েছে। আগে ধরুন যে একরকম প্যাটার্নে হতো, এখন মানে ওদের গালাগালির ভাষাটা বদলেছে, গালাগালি কমেনি। তো এই আর কি চলছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক মেয়েই এই সমস্যার সম্মুখীন হচ্ছে। শুধুমাত্র আমি হচ্ছি, মনামি ম্যাম হচ্ছে, কিংবা হচ্ছে ধরুন যে সালমা আপু হচ্ছে, ব্যাপারটা এরকম না। আমাদের ধরুন যে বামপন্থী যারা আছে, ছাত্রদলের আপুরা যারা আছে, সবাই এই সমস্যার আসলে সম্মুখীন। এটা আসলে এমন এক পরিস্থিতিতে আমরা আছি যে কে করছে, কেন করছে, এটা ধরাও অনেক সময় মুশকিল হয়ে যাচ্ছে, যে এটা কি আসলেই মানে আমাকে ছাত্রদলের কেউ করছে, বামপন্থী কেউ করছে, না অন্য কেউ করছে। এটাও আমি মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই যে তার আইডেন্টিটি কি। আমি তাকে দেখতে পাচ্ছি সে আমাকে মানে আমাকে গালি দিচ্ছে, কিন্তু আবার তার আইডিতে গিয়ে দেখছি যে মানে আমি যেই বেসিসে আমাকে কথা বলছে সেটার একেবারে ভিন্ন একটা মতাদর্শে তার দেখা যাচ্ছে প্রোফাইলে। তো এটা খুবই কনফিউজিং একটা ব্যাপার। তো এটা আইডেন্টিফাই করা, বট আইডিগুলোকে আইডেন্টিফাই করা, এটা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। কিন্তু ধরুন যে আমরা এটাও দেখতে পাচ্ছি যে এই সময়ে এসে খুবই সিগনিফিক্যান্ট কিছু মানুষজন, খুবই প্রমিনেন্ট কিছু মানুষজন, যাদেরকে ধরা যে কেউ কেউ বুদ্ধিজীবী বলে, কেউ কেউ প্রগতিশীল বলে, সেই মানুষগুলো পর্যন্ত হিতাহিত জ্ঞান হারাচ্ছে যে কাকে কি বলা যাবে, কাকে কোন ভাষায় কথা বলা যাবে। ইভেন আমরা মেয়েদেরকেও দেখতে পাই যে তারা মেয়েদেরকেও মানে খুবই অশ্লীল শব্দ চয়ন করতে ছাড়ছে না। অন্য একজন মেয়েকে নিয়ে সে কি ক্যাপশন দিবে সেটা খুবই নোংরা। তো সেটাও আবার কি রিলেটেড, ফেমিনিজম রিলেটেড। তো এই ধরনের এগুলো তো আমাদের জন্য ক্রাইসিসই, যে আপনার বিপরীত মতাদর্শ হলেই তাকে আপনি অশ্লীল ভাষায় আক্রমণ করতে পারেন, এটা মনে করে তো খুবই প্রবলেমেটিক ব্যাপার। এবং আমার জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা অলরেডি দেখেছেন মনামি ম্যাম তার ব্যাপারে মামলা করেছেন, তার ব্যাপারে যেটা হয়েছে সেটা। তো আমরা ডাকসু থেকে সিদ্ধান্ত নিয়েছি যে যে সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষ করে প্রথমত নারী শিক্ষার্থীদেরটাই অ্যাড্রেস করতে চাই, যেহেতু তারা বেশি ভিক্টিমাইজড হয়েছে, তাদের সকলের যে স্লাট শেমিং থেকে শুরু করে সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে যেই সমস্যাগুলো তারা ফেস করছে, সেসব নিয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। জি জি, বুঝতে পেরেছি। এই যে আপু, বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট, সামনে আমাদের জাতীয় নির্বাচন রয়েছে। তো এই যে বর্তমানে সামনে নির্বাচনী পরিবেশ এবং বর্তমান রাজনৈতিক অস্থিরতার যে পরিবেশ, এই ক্ষেত্রে আসলে শিক্ষার্থীদের কী ভূমিকা হতে পারে বলে মনে করছেন? এইখানে আসলে জাতীয় রাজনীতিতে আমাদের একটা সংস্কৃতি দাঁড়িয়েছে যে মানুষজন এটা এক্সপেক্ট করেই নিয়েছে যে জাতীয় রাজনীতিতে যখন নির্বাচন হবে পরিস্থিতি অবশ্যই অস্থির হবে, অস্বাভাবিক হবে। তো এটা তো আসলে হওয়ার কথা না। আপনি একটা অস্বাভাবিক মুভমেন্টকে এটা স্বাভাবিক বলে ধরে নিচ্ছেন। এটাই তো খুবই প্রবলেমেটিক একটা ব্যাপার, যে নির্বাচন আসলে খুন হবে, নির্বাচন আসলে ভাঙচুর হবে, এই ধরনের ভাবনাটাই প্রবলেমেটিক। ধন্যবাদ আপু ফেয়ার ওপিনিয়ন দেওয়ার জন্য, এবং আরও একবার ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝে আমাদের এত কিছু জানানোর জন্য। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। এটাই যে ডাকসুর প্রতি আপনারা যে বিশ্বাস এবং যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে জয়ী করেছেন, আমাদের উপর যে ভরসাটা আপনারা রাখতে চেয়েছেন, সেটা যাতে আমরা করতে পারি সেই জন্য সবসময় দোয়া করবেন। এবং আমাদের অনেক ভুল হবে, কারণ আমরা অনেকেই নতুন এবং আমরা আসলেই অনেক ছোট। তো সেই জায়গা থেকে আপনাদের অভিজ্ঞতার বেসিসে হোক বা আপনাদের যেটুকু জ্ঞান গরিমা সেটার বেসিস হোক, আপনারা যে পরামর্শগুলো দিবেন সেটা সাদরে গ্রহণ করতে আমরা সবসময় ওপেন। আমাদের কাছে আপনাদের প্রত্যাশাগুলো নিয়ে আসবেন, আপনাদের পরামর্শগুলো নিয়ে আসবেন, আমরা শুনবো। শুধু ভরসা হারাবেন না এবং প্রোপাগান্ডা এবং সমালোচনায় মুখ ফিরিয়ে নেবেন না। এটুকুই। ঠিক আছে, অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে আমাদের আড্ডা। আমি মনে করছি আমাদের সঙ্গে এতক্ষণ যারা ছিলেন সবাই আড্ডাটি অত্যন্ত উপভোগ করেছেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।